বিজয়ের আনন্দের প্রস্তুতিতে কোটি বাঙালি ক্ষুদ্র ক্ষুদ্র অর্জনের সমষ্টিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বলছেন গবেষকরা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের দৃষ্টান্ত করবে দেশ, আশা প্রধানমন্ত্রীর। উদ্ভাবনী ধারণা নিয়ে জনসেবায় প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, ওই গতানুগতিক ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বিনা বিচারে এক যুগের বেশি সময় বন্দী 7 জনকে কেন জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল। আমন্ত্রণ নিউজ 24। শুনছিলেন সিলনটি শিরোনাম, আপনাদের সাথে আছি আমি শুভ অঙ্কন। ৭১-এর ডিসেম্বরের আগের দিনগুলোতে ছিল না শিক্ষা, অর্থনীতি ও রাষ্ট্র ব্যবস্থায় ন্যায্য অধিকার কিংবা আপন ভূখণ্ডে জাতিগত মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবার। আজ আছে সবই। লাল আর সবুজে মাখা নিজস্ব একটা মানচিত্র, আছে আপন জগতে নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত হবার সুযোগ। বাঁধ ভাঙা আনন্দ আর প্রশান্তি নিজের করে পাওয়ার সেই প্রথম ক্ষণটি আবারও কড়া নাড়ছে দুয়ারে। আবেগ অনুভূতিতে মিশে থাকা মহান বিজয়ের সেই দিনটি উদযাপনে প্রস্তুত গোটা জাতি। আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। মুখগুলো আগামীর বাংলাদেশের, অদম্য মেধাবী, তারুণ্য নির্ভর। জীবনযুদ্ধে বিজয়ী হতে সবাই এবছর পা দিয়েছেন উচ্চ শিক্ষার বন্দরে, ভর্তি হয়েছেন মেডিকেল, প্রকৌশল কিংবা কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে। দিনাজপুরের মেয়ে জ্যোতি, তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। পেটের দায়ে কাজ করেন তৈরি পোশাক কারখানায়। তার মতো এদের সবার জীবনের গল্প প্রায় একই রকম। বিজয়ের প্রাক্কালে সবাই স্বপ্ন দেখেন সম্ভাবনাময় আগামীর বাংলাদেশের। আসলে এই বিজয়টা একদিন না, প্রতিদিনই এক একটা বিজয় দিবস। আমরা যে চান্স পাইছি, ভর্তি হইতে পারতেছি, এটা আমাদের জন্য একটা বিজয়, যে আমরা অনেক স্ট্রাগল করে একটা বিজয়তা পেয়েছি। আর আমি চাই যে এই বিজয় যেন বারবার বাংলাদেশের প্রাণে ফিরে আসুক। আমাদের মতো যারা স্টুডেন্ট আসলে এরকম করে পিছিয়ে পড়া থাকে, বা আমরা আরো অনেকে আছে যারা আরো সুযোগ সুবিধা কম থাকে, তো তাদের নিয়ে আসলে আমাদের আগাতে হবে। কারণ আমরা যারা ছাত্র সমাজ আছি, তারা যদি আগাতে পারি তাহলে দেশটা অনেক সুন্দরভাবে আগাবে। মেধাবী এই 32 শিক্ষার্থীর যাত্রাপথ এগিয়েছে কয়েকজন তরুণের হাত ধরে, যারা সারা দেশ থেকে খুঁজে বের করেন দরিদ্র মেধাবীদের, নেন তাদের শিক্ষার দায়িত্ব। 2011 সাল থেকে এখন পর্যন্ত 100-রও বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। মেডিকেল কলেজে চান্স পাচ্ছে, বুয়েটে চান্স পাচ্ছে বা ঢাকা চান্স পাচ্ছে, তার যে মুখের যে এক্সপ্রেশনটা হয় সেটাও কিন্তু একটা বিশাল আনন্দ আমাদের জন্য। এই একটা ছোট্ট একটা আনন্দ যদি আমাদের মধ্যে এত ব্যাপক আনন্দ দেয়, তাহলে আমরা আইডিয়া করতে পারি যারা ওই সময় যুদ্ধে জয়লাভ করছিল, তারা যুদ্ধ যারা এনে দিচ্ছিল জয়টা, তারা তাদের অনুভূতিটা কিরকম ছিল। যদি সোনার বাংলা করতে চাই, তাহলে নিজের কথা, নিজের পরিবার পরিসরের বন্ধু বান্ধবের বাইরে কিছু দায়িত্ব সবাইকে একটু একটু করে নিতে হবে। তো সেই দায়িত্ববোধ থেকেই বেসিক্যালি এই উদ্যোগটা নেয়া। এভাবেই দেশের এত সব ক্ষুদ্র ক্ষুদ্র অর্জনের সমষ্টি হচ্ছে আজকের বাংলাদেশ। মুক্তিযুদ্ধ গবেষক আফসান চৌধুরী মনে করেন, স্বাধীন বাংলাদেশ যতটুকু এগিয়েছে তার পুরো ভাগে রয়েছে সামাজিক উন্নয়ন। 16 ডিসেম্বরটা যদি ওই দৌড়ানোর মাঠের একেবারে স্টার্টিং লাইন হয়, তাহলে সবচেয়ে বেশি এগিয়ে গেছে বড় লোকরা। কে দৌড়ে পড়ে গেল, তাহলে দেখা হবে যে এই বৃত্তহীনরাই সবচেয়ে কম দৌড়েছে। তার মানে এই নয় যে তাদের কোনো অর্জন হয়নি। আমি মনে করি একটা সবচেয়ে বড় অর্জন, যেটা আমরা যথেষ্ট অহংকার করি না, সেটা হচ্ছে অতি দারিদ্র বিমোচন। 45-এর এই বিজয়ক্ষণকে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ, প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। অলিগলি থেকে শুরু করে রাজপথে সবখানে উঠছে গৌরবের নিশান। স্বাধীনতার একটি বড় আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। সেই পথে গেল 45 বছরে কতটুকু এগিয়েছে বাংলাদেশ, সেই প্রশ্ন হয়তো এখন করাই যায়। যদিও অর্থনীতির নানা সূচকে দেশের অগ্রগতি হয়েছে, তাই সংশ্লিষ্টরা বলছেন এখন সবচেয়ে বেশি জরুরি সবার জন্য সমান ব্যবস্থা, সমান উন্নয়ন নিশ্চিত করা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। নতুন উদ্ভাবনী ধারণা ও আত্মবিশ্বাসের সাথে জনগণের সেবা করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির 98 ও 99তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। বলেন, গ্রামের অর্থনৈতিক ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ সময় সফলভাবে কোর্স শেষ করা 78 জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির 98 ও 99তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠান। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী সফলভাবে কোর্স শেষ করায় ৭৮ জনের হাতে সনদপত্র তুলে দেন। সেই সাথে বিশেষভাবে পুরস্কৃত করেন মেধা তালিকাভুক্ত প্রশিক্ষণার্থীদের। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে প্রশিক্ষণের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। নবীন কর্মকর্তাদের আহ্বান জানান আত্মবিশ্বাস ও উদ্ভাবনী ধারণা নিয়ে জনগণের সেবায় কাজ করার। নানা রকম চ্যালেঞ্জ আপনাদের মোকাবেলা করতে হতে পারে, কিন্তু আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করবেন আর সবসময় চিন্তা করবেন যে নিজেদের ভিতরে কিছু উদ্ভাবনী চিন্তা ভাবনা এটা কিন্তু থাকতে হবে। বিশ্ব যত এগিয়ে যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে আমরা কিভাবে এগোতে পারি, এই ধরনের উদ্ভাবনী চিন্তা ভাবনা সকলের মাঝে থাকতে হবে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সফলতা তুলে ধরে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশ। আমরা চাই যে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং এসডিজি আমাদের বাস্তবায়ন করতে হবে। এই এসডিজি আমাদের বাস্তবায়ন করে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যেভাবে এমডিজি আমরা করেছি। কিন্তু আমি বিশ্বাস করি যেটা আমরা করতে পারবো। বাংলার মাটিতে যেন কখনোই জঙ্গিবাদ মাথাচড়া দিতে না পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে নবীন কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ থেকে মুক্ত রাখতেই হবে। সাবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। যশোরের উপশহর থেকে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে দুজনকে। পুলিশ সুপার আনিসুর রহমান জানান, চেং হিং সং নামের ৪৫ বছর বয়সী ওই চীনা নাগরিক ৫ বছর ধরে বাংলাদেশে আছেন। ইজি বাইকে যন্ত্রাংশ আমদানি করে যশোরে ব্যবসা করতেন তিনি। উপশহর এলাকার ২ নম্বর সেক্টরে একটি বাড়ির নিচের তলার গুদাম থেকে সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই চীনা নাগরিকের কর্মচারী নাজমুল ও তার ভাইপো রাজুকে আটক করা হয়েছে। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ব্যবসার টাকা লুট করতে চেং হিং সংকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পাইপ দিয়ে পিটিয়ে তারা এই হত্যাকাণ্ড সংঘটিত করে চীনা নাগরিকের টাকা আত্মসাৎকরণের লক্ষ্যে। যে বছর যাবৎ ব্যবসা করে আমাদের সাথে, ওর সঙ্গে দুটো ছেলে আসে, একটা ছেলে আসে নাজমুল, ও আসতো। সে খুব ভালো ব্যক্তি, আমরা তার সুষ্ঠু বিচার চাই। তার মৃত্যুতে আমরা খুবই শোকাহত। নারায়ণগঞ্জের সোনারগাঁও স্পিনিং মিলে এক কিশোর শ্রমিককে পায়ুপথে হাওয়া ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইয়ামিন স্থানীয় মহাজনপুরে বেয়ার স্পিনিং মিলে কাজ করত। ইয়ামিনের মরদেহ নিয়ে ঢাকায় আসা ২ সহকর্মীর কাছ থেকে জানা যায়, রায়হান নামে কারখানার এক শ্রমিকের সঙ্গে তার ব্যক্তিগত বিরোধ ছিল। এর জেরে গত রাত ৯:৩০টার দিকে কম্প্রেসার মেশিন দিয়ে ইয়ামিনের পায়ুপথে হাওয়া ঢোকালে অসুস্থ হয়ে পড়ে সে। পরে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় তার। এ ঘটনায় অভিযুক্ত রায়হানকে আটকে রেখেছে মিল কর্তৃপক্ষ। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। নারায়ণগঞ্জ ক্লাবে সিটি নির্বাচন নিয়ে প্রার্থী ও আইনশৃঙ্খলা কমিটির সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। এর আগে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অভিযোগ করেন, এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভয় ভীতি দেখানো হচ্ছে। আর আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলেনা হায়াত আইভি দাবি করেন, নির্বাচনের পরিস্থিতি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ রয়েছে, তবে তৃতীয় পক্ষ নির্বাচনে যাতে প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য কমিশনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আর ভোট সুষ্ঠু করতে সেনা মোতায়েনের দাবি জানান অন্যান্য প্রার্থীরা। পাহারা দিতে হবে, করেছে ব্রিটিশ আমলের ঐতিহাসিক আইন মোতাবেক নির্বাচনে সকল কর্মকাণ্ড সম্পাদিত হবে। আমরা কোনো প্রার্থীকে চিনি না, আমরা কে কোন প্রার্থী সেটা আমরা দেখব না। আইন মোতাবেক হতে হবে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দ মতন প্রার্থীকে ভোট দিয়ে যেতে পারে। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। বিনা বিচারে 1 যুগেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী 7 জনকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গেল 9 ডিসেম্বর চ্যানেল 24-এ বিনা বিচারে বন্দির সংবাদ প্রচারিত হওয়ার পর তা আদালতের আমলে আনা হলে বিচারপতি মিনায়েতুর রহিমের নেতৃত্বে হাইকোর্ট এই আদেশ দেন। আগামী 24 জানুয়ারি তাদের আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়। একই সাথে এই মামলায় সব নথিপত্র তলব করা হয়। আদালতে লিগ্যাল এইডের পক্ষে বলা হয়, এভাবে 1 যুগেরও বেশি সময় ধরে কারাবন্দী রাখা সংবিধানের পরিপন্থী। 7 বন্দীর মধ্যে রাজীব, মাসুদ ও বাবু 14 বছর, রাসেল শেখ ও পারভেজ 13 বছর এবং গারো তরুণ লিটন ও সাইদুর 12 বছর ধরে কারাগারে বন্দী রয়েছেন। এবার বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
আমন্ত্রণ আরো একবার, দেখছেন নিউজ 24। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 8 জানুয়ারি। ওই দিন সাক্ষ্য নেওয়া হবে খাদিজার। সকালে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আইনজীবীরা জানান, আজ সাক্ষ্য নেওয়া হয় এক চিকিৎসকের। এ সময় আদালতে হাজির করা হয় মামলার একমাত্র আসামি ছাত্রলীগ নেতা বদরুলকে। এর আগে গত 5 ও 11 ডিসেম্বর মামলার বাদী সহ 32 জন সাক্ষ্য দেন। গেল 3 অক্টোবর সিলেট এমসি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে বদরুলের হামলার শিকার হন সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার। এবার নাহি এসএস পাইপ সুখবর। কোয়াড বাইক দুর্গম পথে চলতে সহায়ক 4 চাকার এই গাড়ি দেশে প্রথমবারের মতো তৈরি করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 12 শিক্ষার্থী। তারা জানান, পাহাড়ি এলাকায় পণ্য বা মানুষ পরিবহনে সহায়ক হবে এই যান। বাণিজ্যিক উৎপাদনে গেলে 50 থেকে 60 হাজার টাকায় দেশেই তৈরি করা সম্ভব এই গাড়ি। আরো জানাচ্ছেন আবরার শাহের, ক্যামেরা ছিলেন রায়হানুল ইসলাম। 22 অক্টোবর ভারতের তামিলনাড়ুতে কোয়াড বাইক ডিজাইন চ্যালেঞ্জে অংশ নেয় বাংলাদেশের দল টিম ক্র্যাক প্লাটুন। অন্য 23 ফাইনালিস্টের সাথে প্রতিযোগিতায় নানা চড়াই উতরাই পার করে চ্যাম্পিয়ন হয় লাল সবুজের প্রতিনিধিরা। আর এটি তাদের তৈরি যান। রুয়েটের টিম ক্র্যাক প্লাটুনের ক্যাপ্টেন বললেন, দুর্গম পথে চলতে চূড়ান্ত সহায়ক বাহন দেশে এটি প্রথম। পৃষ্ঠপোষকতা পেলে এই যানকে এগিয়ে নেওয়া সম্ভব। আমরা যদি সে ধরনের ইন্টারেস্টেড কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পারি, তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করতে পারি, তাহলে এটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। কোয়াড বাইকটি মোটরসাইকেলের ইঞ্জিন, 4টি অটোরিকশার চাকা এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি। এটিকে আরো আধুনিক করারও চেষ্টা চলছে। আরো যে টেকনোলজি ইউজ করে সেগুলো আমরা যত সম্ভব চেষ্টা করছি, যেটা আপনার বর্তমান যে কোয়াড বাইকগুলো আছে এর থেকে আলাদা টেকনোলজি ইউজ করতে। নির্মাণ টিমের উপদেষ্টা বলছেন, দেশে প্রচলিত বিদেশি কোয়াড বাইকগুলোর চেয়েও এটি শক্তিশালী। বাণিজ্যিক উৎপাদনে গেলে 50 থেকে 60 হাজার টাকায় দেশেই তৈরি করা সম্ভব। নরমালি হিল ট্রেকিংসে যেগুলো ইউজ করা হয় ওই সমস্ত রাস্তাগুলোতে চলাচল উপযোগী এই বাইকটা আর কি। এই সমস্ত যে গাড়িগুলো আছে তাদের টর্ক অনেক বেশি এবং লোডও অনেক বেশি নিতে পারে। রুয়েটের উপাচার্য বলছেন, আরও গবেষণার প্রয়োজন আছে। এটি মধ্যবিত্তের গাড়ির প্রয়োজন মেটাতে পারবে বলেও প্রত্যাশা তার। তারা যে চেষ্টাটা করে যাচ্ছে এবং সেটা যাতে অব্যাহত থাকে সেটা আমরা চেষ্টা করে যাব, যাতে এই ডিপার্টমেন্ট তাদেরকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করে এবং একই সাথে বিশ্ববিদ্যালয় তাদেরকে অনুপ্রেরণা জাগাবে। নির্মাণকারী টিম ক্র্যাক প্লাটুনের 12 জন সদস্যই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। আবরার শাহিদ, চ্যানেল 24, রাজশাহী। নিউজ 24 সময় হলো আরেকটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন।